বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো টয়লেটের মধ্যে সাবান দিয়ে দেখেছেন? বা টয়লেটের মধ্যে আপনারা কি কখনো আপনাদের পুরনো মোজা রেখে দেখেছেন? কি হতে পারে? মোজার মধ্যে আপনারা চিরুনি এইভাবে দেবেন কিসের জন্য? জুতোর মধ্যে লেবুর খোসা ফেলে না দিয়ে কেনই বা দিয়ে রাখবেন? শসা যদি আপনাদের শুকিয়ে যায়, সেটাকে কিভাবে খুব সহজেই সতেজ করে নিতে পারবেন, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি একটা কন্টেনার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কন্টেনার রয়েছে, যেগুলোতে আমাদের কোনো না কোনো জিনিস নিয়ে আসা হয়ে থাকে। তবে এই কন্টেনার ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা তার আমি গরম করে নিয়েছি। সেই তারটা দিয়ে বেশ কিছুটা এইভাবে করে ফুটো করে নিচ্ছি। তবে ফুটোগুলো কিন্তু এইভাবে একটু বড় সাইজেরই করতে হবে। এইভাবে করে আরও কিছুটা ফুটো করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন? তো এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি আমি বেসন। এখানে কিন্তু এই বাটির মাপ করেই সব উপকরণ দেব। এবার এর মধ্যে প্রথমে কিন্তু লবণ হলুদের ব্যবহার করব না। কিছুটা পরিমাণের জল দিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে করে আমি মাখিয়ে নেব। তবে জলটা যখনই ব্যবহার করবেন একেবারেই কিন্তু বেশি পরিমাণের ব্যবহার করবেন না। কিছুটা করে জল দেবেন আর এইভাবে মাখাতে থাকবেন। তো হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। চাইলে আপনারা হাত দিয়েও ফেটাতে পারেন, বা যদি হ্যান্ড উইক্স থাকে সেটা দিয়েও কাজটি করতে পারেন। তো এইভাবে করে আমি 2 মিনিট মতো হাতের সাহায্যে খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। বেসনটা ঠিকভাবে ফেটানো হয়েছে কিনা তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে বেসনটা দিয়েছি। যদি দেখেন বেসনটা জলের ওপরে ভেসে রয়েছে, তাহলে বুঝবেন বেসনটা সম্পূর্ণ ফেটানো হয়ে গেছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের হলুদ। আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণের জল দিয়েছি। আপনারা দেখে নেবেন যে কতটা পরিমাণের জলের প্রয়োজন, সেই অনুযায়ী জল দেবেন। আর এই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ এরকম হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ঘন বা পাতলা হবে না। কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কিভাবে এটা ব্যবহার করবেন? গ্যাসের মধ্যে একটা পাত্রে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে এইভাবে করে একটু মিশিয়ে নিয়েছি। এবার যে কন্টেনারের মধ্যে ছিদ্র করে রেখেছিলাম সেই পাত্রটাই কিন্তু ব্যবহার করব। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম মিডিয়ামে রেখেছি। এবার যে ছিদ্রযুক্ত কন্টেনারটা ছিল তার মধ্যে কিছুটা করে ব্যাটার দিয়েছি, আর হাত দিয়ে আপনারা এইভাবে করে ধরে থাকবেন। খুব বেশি ওপরে বা খুব বেশি নিচে করা যাবে না। এইভাবে আপনারা যদি ধরে থাকেন সেক্ষেত্রে দেখবেন এই ব্যাটারটা সুন্দরভাবে কিন্তু পড়বে। তাছাড়াও অনেকটাই গোল তৈরি হবে। যদি ওপর থেকে দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লম্বা হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব সহজেই কোনো রকমের ছাড় ছাড়াই কিন্তু বাড়িতে এইভাবে আমরা বোঁদে বানিয়ে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন এই বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তবে কন্টেনারের ব্যবহার করতে না চাইলে এইভাবে আপনারা ঝাঁঝরি হাতার মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দেবেন। তারপর একটা হাতার সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেও দেখবেন সুন্দরভাবে কিন্তু এইভাবেও আপনারা বোঁদে বানিয়ে নিতে পারেন। কোনো রকমের ছাড় ছাড়াই বাড়িতেই কিন্তু খুব সহজে আমরা বোঁদে বানাতে পারবো। আমি আপনাদের কাছে দুটো পদ্ধতি শেয়ার করেছি, যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি বাকি সব বোঁদেগুলোও ভেজে নিয়েছি। হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি এখানে বানাবো শিরা। তো তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণের চিনি, আর সেই বাটির মাপ করেই জল এখানে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলে যায়। তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু এখন সম্পূর্ণ গলে গেছে। এবার এই বোঁদেটার কালারের জন্য এখানে কিন্তু আমি কোনো রকমের ফুড কালারের ব্যবহার করব না।
তাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যাতে করে কালারটা সুন্দর আসে। দোকানে কিন্তু এখানে ফুড কালারের ব্যবহার করে, তো এইভাবে যদি হলুদ দিই সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একতার বা দুতার বিশিষ্ট কোনো শিরা হবে না, চিনিটা সম্পূর্ণ গলে গেলেই হবে। আর এইভাবে করে টোটাল আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। 1 মিনিট পর কি করব, আগেই ভেজে রেখেছিলাম সেগুলো এই শিরার মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে এইভাবে করে এই শিরার মধ্যে বোঁদেটাকে ডিপ করে রেখে দেব আমি 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। শিরার মধ্যে যেহেতু সামান্য হলুদের ব্যবহার করেছিলাম, তাই কালারটা কতটা সুন্দর হয়েছে। আর যে শিরাটার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম 20 মিনিট, যার কারণে বোঁদেটা কিন্তু শিরাটা সম্পূর্ণ টেনে নিয়েছে, বোঁদেগুলো সম্পূর্ণ গোল হয়েছে। আর কতটা সুন্দর শিরাটা ভেতর পর্যন্ত ঢুকেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে আমরা কিন্তু খুব কম খরচে কম পরিশ্রমে বাড়িতেই কিন্তু অনেকটা পরিমাণের বোঁদে বানিয়ে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের স্কুল ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা কোনো না কোনো স্কুল ব্যাগের ব্যবহার করে থাকে। তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ব্যাগের সাইডে যেখানে জলের বোতল বা ফ্লাক্স রাখার জায়গাটা থাকে, তার মধ্যে কিন্তু রাবার ব্যান্ড দেওয়া থাকে। আর এটা কি হয়, কিছুদিন ব্যবহার করার ফলে অনেকটাই ঢিলে হয়ে যায়। যখন আমরা বাচ্চাদের কোনো বোতল বা ফ্লাক্স এইভাবে দিই, অনেক সময় বাচ্চারা যদি হাঁটাহাঁটি করে বা গাড়িতে যায় বা সাইকেলে যায়, সেক্ষেত্রে দেখবেন বোতলটা এখান থেকে বেরিয়ে নিচে পড়ে যায়। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড, আর নিয়েছি এখানে একটা সেফটি পিন। সেফটি পিনটা প্রথমে রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি, তারপর ব্যাগের সাইডে আমি এইভাবে আটকে দেব। তবে যেহেতু বাচ্চারা ব্যবহার করবেন, সেহেতু আপনারা কি করবেন, এখানে সুতোর ব্যবহার করবেন, সেলাই করে দেবেন। সেফটি পিনটা আপনাদের দেখানোর জন্যই আমি ব্যবহার করেছি। তারপর আপনারা বোতল বা ফ্লাক্স এইভাবে করে ভরে দেবেন, তারপর রাবার ব্যান্ডটাকে এইভাবে আটকে দেবেন। এতে কি হবে, রাবার ব্যান্ডটার কারণে কিন্তু অনেকটাই টাইট থাকবে, কোনোভাবেই কিন্তু বোতল বা ফ্লাক্স নিচে পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সুতোর রিল। আমরা সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো সুতোর রিল রাখি। তবে এই সুতোর রিল আপনারা আরও অন্যভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, দুটো সাইডে এইভাবে করে আটকে দিলাম। কি কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা সেলাই করার জন্য যেমন সুতোর ব্যবহার করি, ঠিক সেরকমই সূচেরও কিন্তু ব্যবহার করি। তবে যে কৌটো বা বক্সের মধ্যে আমরা সুতো রাখি, একসাথে রাখার কারণে যখন আমাদের প্রয়োজন হয় দেখবেন আমরা সহজে খুঁজে পাই না, অগোছালো থাকে। তো আপনারা কি করবেন, সুচগুলো এইভাবে করে সুতোর রিলের মধ্যে যদি রেখে দিতে পারেন, তাহলে কি হবে, এটা আপনারা যেখানে সুতো রাখেন তার বক্সে রাখবেন, যখন সুচের প্রয়োজন হবে এখান থেকে বের করে নেবেন। আর আপনাদের কাজটি করতেও কিন্তু সুবিধা হবে, গোছানো থাকবে একটা জায়গার মধ্যে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা লেবুর খোসা। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। লেবুর আমরা শরবত বানিয়ে থাকি, তাছাড়াও লেবুর রস আমরা নানাভাবে কাজে ব্যবহার করি। তবে লেবুর খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। লেবুর খোসাটা আপনারা ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করবেন, আমি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে দুটো করে নিয়েছি। তো আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, যার কারণে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত জুতো পায়ের মধ্যে পড়ে থাকতে হয়। যখনই তারা বাড়িতে আসে, জুতো খোলার সাথে সাথেই দেখবেন জুতোর ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতে শুরু করে। তো আপনারা কি করবেন, লেবুর খোসাগুলো কখনোই ফেলবেন না, হাত দিয়ে এইভাবে একটু চেপে নেবেন। তারপর এইভাবে জুতোর ভেতরে যদি লেবুর খোসাগুলো দিয়ে রাখেন, লেবুর খোসার মধ্যে দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে, যার কারণে জুতোর যে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এইভাবে সারা রাত রেখে দেবেন, সকালে লেবুর খোসাগুলো এখান থেকে বের করে দেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। পরবর্তী টিপসটা হলো আমাদের পেয়ারা নিয়ে। পেয়ারা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, আমরা নিজেরাও খেয়ে থাকি, বাচ্চাদেরও খাইয়ে থাকি।
তবে পেয়ারা যদি কিছুক্ষণ আগে কেটে রাখা হয় সেক্ষেত্রে পেয়ারার ওপরে দেখবেন একটা কালচে আস্তরণ হয়ে যায়। যখন আমরা বড়দের টিফিনে দিই বা বাচ্চাদের টিফিনে দিই, অনেক সময় বাচ্চারা টিফিনটা না খেয়েই বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসে। তবে যখনই আপনারা পেয়ারা কাটবেন কি করবেন, একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দেবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেবেন। যখন চিনিটা জলের সাথে ভালোভাবে মিশে যাবে তখন আপনারা কি করবেন, এই জলের মধ্যে যে পেয়ারাগুলো কেটে রাখবেন সেগুলো দিয়ে দেবেন, যাতে করে জলের মধ্যে ভালোভাবে পেয়ারাগুলো ডিপ হয়ে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবেই 5 মিনিট রেখে দেবেন। এতে কি হবে, একটা চিনির আস্তরণের মতো লেয়ার হয়ে যাবে পেয়ারার মধ্যে, যার কারণে যতক্ষণই পেয়ারা কেটে রাখেন না কেন কালচে দাগ হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কী হয়, যখন মশলা পেস্ট করি অনেক সময় দেখবেন ঢাকনাটা ঠিকভাবে লাগা যায় না। কেন কি, ঢাকনার যে রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যায়, যার কারণে সাইড দিয়ে অনেক সময় মশলা বেরিয়ে যায়। অনেকে আমরা বাজারে নিয়ে যাই এই রাবারটা চেঞ্জ করে নিয়ে আসি, তবে কাজের তাড়া থাকলে অনেক সময় আমাদের বাজারে যাওয়াও হয় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডিপ ফ্রিজের মধ্যে এই রাবারটাকে রেখে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে। ফ্রিজ থেকে এই রাবারটাকে আমি বের করে নিচ্ছি। ডিপ ফ্রিজে রাখার কারণে কি হবে, এই যে রাবারটা রয়েছে যেটা অনেকটা নরম হয়ে যায়, ঢিলে হয়ে যায়, সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। এবার আপনাদের ঢাকনার মধ্যে লাগিয়েও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কতটা টাইট হয়ে গেছে। এবার যদি আপনারা এই মিক্সার জারে মশলা পেস্ট করেন সেক্ষেত্রে দেখবেন সাইড দিয়ে কিন্তু কোনোভাবেই মশলাটা বেরোবে না। এইভাবে করে আপনারা কিন্তু এই রাবারটা দিয়ে আরও বেশ কিছুদিন মিক্সার জারটা ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো মোজাটার মধ্যে চিরুনিটাকে আমি এইভাবে পরিয়ে দেব। তবে চাইলে কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। কাপড়টা দিলে চিরুনির মধ্যে খুলে যেতে পারে, তাই মোজা দিলেই ভালো হবে। এবার মোজাটাকে সাইড থেকে মুড়িয়ে দেওয়ার পর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি। কিছুটা পরিমাণের জল দিয়ে মোজাটাকে প্রথমে আমি ভিজিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এটাকে কোথায় কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা আমাদের প্রত্যেকেই বাড়িটাকে কিন্তু খুব ভালোভাবে ঝাড়ু মোছা করে থাকি, যাতে করে পুরো বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে দেওয়ালের যে কর্নার সাইডগুলো থাকে না, আমরা যতই ভালোভাবে ঝাড়ু পোছা করি না কেন অনেক সময় এইভাবে দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। দেওয়ালের কর্নার সাইডগুলো আমরা যতই মবের সাহায্যে পরিষ্কার করি বা ঝাড়ু দিয়েই পরিষ্কার করি না কেন, দেখবেন কিছুটা হলেও নোংরা কিন্তু থেকে যায়। রেগুলার যদি নোংরা জমতে থাকে সেক্ষেত্রে অনেকটাই নোংরা হয়ে যায়, যার কারণে দেখতেও অনেকটাই বাজে লাগে। আর এই কর্নার সাইডগুলো আমরা যদি এইভাবে একটা চিরুন দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করতে পারি সেক্ষেত্রে দেখবেন সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে রোজ যে করতে হবে তা কিন্তু নয়, এইভাবে মাঝে মধ্যে করলেই কিন্তু একসাথে ঝাড়ু মোছা দুটোই হয়ে যাবে। আর কোলগেট কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাছাড়াও মার্বেলের মেঝের মধ্যে দেখবেন যে জয়েন্টগুলো থাকে, অনেক সময় দেখবেন এর মধ্যেও কিন্তু নোংরা ময়লা থেকে যায়, যেটা আমরা ঝাড়ু মোছা যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন জায়গাগুলো সহজে কিন্তু পরিষ্কার হয় না, নোংরা ময়লাগুলো ভেতরে আটকে থেকেই যায়। তো আপনারা যদি এইভাবে করে চিরুনিটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এই সরু জায়গাগুলোর মধ্যে যে নোংরা ময়লাটা থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে। তবে একদিন করলে কিন্তু হবে না, মাঝে মধ্যে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু আর নোংরাই জমবে না। এইভাবে করে আপনারা একটা চিরুনির সাহায্যে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আর এই জায়গাগুলো যেখানটা অনেকটাই সরু থাকবে সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে বা কোনো কিছু দিয়েই পরিষ্কার করতে পারবো না, ঝাড়ু হোক কি মপ। সেক্ষেত্রে চিরুনির ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শশা আমরা কম বেশি অনেকে বাড়িতে নিয়ে আসি। তবে দেখবেন যদি বেশি পরিমাণে শশা আনা হয় অনেক সময় খাওয়া হয় না, বাড়িতে ফ্রিজে রাখলেও শশাগুলো দেখবেন শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। আর এইভাবে যদি শশা শুকিয়ে যায় সেক্ষেত্রে শশার স্বাদটাও কিন্তু একদমই ভালো লাগে না।
তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই শুকিয়ে যাওয়া শসাগুলো অনেকটাই সতেজ করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা নিয়েছি পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বরফের টুকরো, তবে এখানে আপনারা নর্মাল জলের পরিবর্তে এখানে কিন্তু ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বরফ না দিলেও চলবে। তারপর যে শসাগুলো আপনাদের শুকিয়ে যাবে সেগুলো এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের মতো। আমি এখানে 15 মিনিট মতো রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন যে শসাগুলো অনেকটাই শুকিয়ে এসেছিল সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে। তাছাড়াও হলদেটে যে ভাবটা ছিল সেটাও কিন্তু অনেকটাই চলে গেছে। আপনারা যদি এইভাবে করে আরও বেশ কিছুক্ষণ রাখতেন তাহলে দেখবেন এই হলদেটে ভাবটা আরও কেটে যেত। তো এইভাবে আপনারা কিন্তু শুকিয়ে যাওয়া শসা সহজেই সতেজ করে দিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা পাত্র, আর নিয়েছি এখানে একটা সাবানের টুকরো। অনেক সময় সাবান যখন ছোট হয়ে যায় আমরা কিন্তু সেই সাবানগুলো কেউই ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো সাবান নেব। তো দেখতেই পাচ্ছেন গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে সাবানের টুকরোটা রয়েছে সেটা কিন্তু পরে ব্যবহার করব অন্য কাজে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন। যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি। তবে এই ন্যাপথলিন কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। এখানে একটা কাগজ নিয়েছি, কাগজের মধ্যে ন্যাপথলিনটাকে রেখে পাথরের সাহায্যে এইভাবে করে আঘাত করে দেব। তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব এভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন। আর নিয়েছি এখানে ভিনিগার, আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তো সামান্য পরিমাণের ভিনিগার দিয়েছি, দেখতেই পাচ্ছেন রিঅ্যাকশন করতে শুরু করেছে। তারপর সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। আর এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। এখানে একটা পুরনো মোজা নিয়েছি, মোজার মধ্যে যে সলিউশনটা বানালাম আমি পুরোটাই এইভাবে করে ভরে নিচ্ছি। তবে কাপড়ের টুকরো নেওয়ার থেকে মোজা নিলেই কিন্তু এখানে কাজটি করতে সুবিধা হবে। এবার মোজার ওপরের সাইডে এইভাবে গিট দিয়ে দিচ্ছি যাতে করে মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। কি কাজে এটা ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, আর টয়লেটটা কিন্তু আমরা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও চেষ্টা করি। তবে সবার কাছে সব সময় হয়তো টয়লেট পরিষ্কার করা হয় না। অনেক সময় কোনো কাজ থাকলে সেক্ষেত্রেও দেখা যায় কোনো কারণে যদি টয়লেট পরিষ্কার করা না হয় বা বাড়িতে যদি হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে দেখা যায় টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও যদি ঠিকভাবে মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় দেখা যায় টয়লেট থেকে বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া বাসা বাঁধে। তবে আপনারা টয়লেটে হাত না লাগিয়ে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি আপনারা টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত কিভাবে করবেন, যে সলিউশনটা বানিয়ে নিয়েছিলাম সেই সলিউশনটা আপনারা কি করবেন টয়লেটের কোমোডের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন। এখানে মোজার ব্যবহার করার কারণে যে সলিউশনটা আমরা দিয়েছি সেটা সবটা কিন্তু একবারে বেরোবে না, আস্তে আস্তে বেরোতে থাকবে। আর এই সলিউশনে যেহেতু দেওয়া হয়েছে গ্রেট করা সাবান, এতে কি হবে টয়লেট থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তাছাড়াও দেওয়া হয়েছে ন্যাপথলিন, বেকিং সোডা এমনকি ভিনিগার। এগুলো দেওয়ার কারণে টয়লেটের মধ্যে যদি কোনো জীবাণু ব্যাকটেরিয়া থাকেও সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এইভাবে যখনই আপনারা টয়লেটে যাবেন ফ্লাক্স করবেন তাহলে দেখবেন টয়লেটে হাত না লাগিয়েই টয়লেটটা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে। আশা করছি আপনাদের টয়লেট পরিষ্কার করার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।